নমস্কার। আশা করি আপনাদের WBPSC ক্লার্কশিপের যে ডেসক্রিপটিভ পার্ট তার প্রিপারেশন খুব ভালো করে চলছে। সামনেই ক্লার্কশিপ মেন্সের পরীক্ষা ডেসক্রিপটিভ পার্টের। তো এই সময়গুলোতে আপনারা প্রচুর প্র্যাকটিস করেছেন বিভিন্ন বিষয়, বঙ্গানুবাদ, ট্রান্সলেশন সব কিছুই। আমি আমার চ্যানেলটাতেও বেশ কিছু ভিডিও আপলোড করেছি। কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় যেহেতু পরীক্ষা খুব কাছাকাছি চলে এসছে, তাই মক টেস্ট দেওয়াটা আপনাদের ভীষণ জরুরি। অলরেডি এই মক টেস্ট 1 যেটা রয়েছে সেটা আমি আপলোড করেছি। আপনারা প্র্যাকটিস করার জন্য মক টেস্টটা দেখতে পারেন আমাদের ভিডিওর যে প্লেলিস্ট রয়েছে। এখানে আমরা মক টেস্ট 1 যেটা রয়েছে তার সলিউশনটা দেখব এবং খুব ডিটেলে প্রত্যেকটা পার্ট আমরা এখানে আলোচনা করব। ঠিক আছে? তো আপনারা পরপর দেখুন এবং কি করে আমরা লিখব, কোনটা আমাদের লেখা আগে উচিত হবে, কীভাবে আমরা স্ট্র্যাটেজি নেব লেখার জন্য পরীক্ষায়। কারণ 55 মিনিটের মধ্যে আমাকে কিন্তু 6টা রাইটিং লিখতে হবে। তাহলে সেরকম একটা স্পিড থাকতে হবে। কীভাবে সেই রকম একটা স্ট্র্যাটেজি সাজাবো আমরা, সেটা নিয়েও আমি দীর্ঘায়িত ভিডিও করব। কিন্তু আপাতত আজকে আমাদের এই যে মক টেস্ট 1 তার অ্যান্সারটা আমরা দেখে নিচ্ছি। প্রত্যেকটা পার্ট আমরা ডিটেলে এখানে ডেসক্রিপশন করব যে কিভাবে প্রত্যেকটা পার্ট আমরা সলিউশন করব এবং আশা করি এটা আপনাদের খুব উপকারে লাগবে। তো রিপোর্ট রাইটিং যেটা ছিল সেটা হচ্ছে যে একটা এয়ার ইন্ডিয়া বোয়িং 787 বলে একটা প্লেন, যেটা 242 জন মানুষকে নিয়ে যাচ্ছিল এবং টেক অফ করার সময় আহমেদাবাদে 12ই জুন সেটা ক্র্যাশ করে এবং 242 জন যাত্রী মারা যায়। ঠিক আছে? তো এটা নিয়ে আমাকে একটা রিপোর্ট রাইটিং লিখতে হবে 200 ওয়ার্ডের মধ্যে। এবার দেখুন, এই যে প্লেন অ্যাক্সিডেন্ট, এই ধরনের রিপোর্ট যদি আমরা করি তাহলে এর সাথে সাথে নৌকাডুবি, বাস দুর্ঘটনা, রেল দুর্ঘটনা, এটা অনেকটা সিমিলারিটি চলে আসে। ঠিক আছে? কিছু কিছু পয়েন্ট আলাদা হয়ে যাবে। তো এই ধরনের প্রতিবেদন কি করে লিখব এবং প্রতিবেদন লেখার যে নিয়ম কানুন সেটাও আমরা কিন্তু এখান থেকে আলোচনা করে নিচ্ছি। তাহলে একটা রিপোর্ট রাইটিংয়ের প্রথম যে পার্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তার একটা হেডিং থাকবে এবং হেডিংটা ক্যাচি হতে হবে। হেডিংয়ের মধ্যেই কিন্তু আমরা অনেক তথ্য জেনে যাব। ছোট্ট হেডিং কিন্তু অনেক তথ্য জেনে গেলাম। ঠিক আছে? তাহলে প্রথমে আমরা দেখব যে আমরা একটা টাইটেল কী দিতে পারি। ঠিক আছে? এই রিপোর্টটা প্রথমে আমরা দেখে নিলাম যে এই রিপোর্টটা এভাবে লিখতে হবে। আরেকটা জিনিস বলে দিই রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে, রিপোর্ট রাইটিং আমার যতটুকু ইনফরমেশন দেওয়া আছে সেই ইনফরমেশন কটাই কিন্তু দেবো। মানে আমি বলতে চাইছি যে আমেদাবাদ থেকে প্লেনটা কোনো একটা সিটির দিকে উড়ে যাচ্ছে, হয়তো দিল্লি বা কলকাতা এইসব মেনশন করবো না, টু XYZ সিটি। ঠিক আছে? আবার যে এয়ারপোর্টটা আমেদাবাদের তার নাম আমরা জানি, কিন্তু সেখানে আমরা এয়ারপোর্টটার নাম এয়ারপোর্ট ইন আমেদাবাদ দিতে পারি বা MNO এয়ারপোর্ট ইন আমেদাবাদ, এইভাবে আমরা জিনিসটাকে দেবো। কখনোই আমরা আলাদা করে কারোর নাম মেনশন করবো না। আমরা যদি প্রাইম মিনিস্টার গভীর শোক প্রকাশ করেছেন, আমাদের প্রাইম মিনিস্টারের নাম আমরা কিন্তু সেখানে লিখবো না। ঠিক আছে? দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, এইভাবে লিখবো। বোঝা গেছে? তাহলে রিপোর্টটা দেখুন আমরা কি করে লিখছি। প্রথমে আমাদের টাইটেল থাকবে। তাহলে টাইটেল আমরা এখানে 3টে টাইটেল ইউজ করেছি। তার মধ্যে যে কোনো একটা টাইটেল আপনারা ইউজ করতে পারেন। যেমন দেখুন এখানে কী হয়েছে, এয়ার ইন্ডিয়া প্লেন ক্র্যাশেস আফটার টেক অফ ফ্রম আহমেদাবাদ। ঠিক আছে? আহমেদাবাদ 241 ডেড, এই জায়গাটা একটু অমিট করবেন। এয়ার ইন্ডিয়া ক্র্যাশ ইন আহমেদাবাদ, এটা একটু অমিট করবেন। এয়ার ইন্ডিয়া প্লেন ক্র্যাশ আফটার টেক অফ ফ্রম আহমেদাবাদ 241 ডেড, এরকম আমরা লিখতে পারি। আচ্ছা, 241 ডেড ইন এয়ার ইন্ডিয়া প্লেন ক্র্যাশ ইন আহমেদাবাদ, এয়ার ইন্ডিয়া প্লেন ক্র্যাশেস আফটার টেক অফ ফ্রম আহমেদাবাদ। ঠিক আছে? তো যে কোনো এরকম একটা টাইটেল আপনারা যে কোনো একটা টাইটেল লিখতে পারেন, কিন্তু টাইটেলটা যেন ক্যাচি হয়, এই জায়গাটা একটু লক্ষ্য রাখবেন। এবার দেখুন আমি কি করে রিপোর্টটা লিখছি। তো রিপোর্টের যেটা ফার্স্ট পার্ট, আমি 3টে পার্টে আমরা রিপোর্টটা লিখবো। আমি প্রথমটাতে আমার বর্ণনা থাকবে। আচ্ছা, এখানে আমি একটা ইচ্ছা করে ভুল লিখেছি। দেখুন আমাদের ওখানে 12ই জুন মেনশন করা ছিল, যে 12ই জুন লেখা ছিল। আমরা জেনারেলি যদি আমাদের কোনো ডেট না থাকে তাহলে আমার পরীক্ষার ডেটটা ওখানে মেনশন করব। এখানে যেমন 20 ডিসেম্বর দেওয়া আছে। ঠিক আছে? কিন্তু যদি আমার ডেট মেনশন করা থাকে তাহলে সেখানে আমরা 12ই জুন লিখবো। আদারওয়াইজ ওখানে যদি আমার ডেট মেনশন না করা থাকে তাহলে যেদিন পরীক্ষা সেদিনের ডেটটা আমরা দেবো। ঠিক আছে? বোঝা গেল? বেশ, তাহলে বা তার আগের দিনের ডেটটা দেবো, এরকম একটা ডেট দেবো। ঠিক আছে? বেশ, তাহলে কি বলছে, ইন এ ট্র্যাজিক অ্যাক্সিডেন্ট অ্যান এয়ার ইন্ডিয়া বোয়িং 787 এয়ারক্রাফট ক্যারিং 242 প্যাসেঞ্জার্স অ্যান্ড ক্রিউ মেম্বার্স ক্র্যাশ শর্টলি আফটার টেক অফ ফ্রম এয়ারপোর্ট অন টুডেজ মর্নিং। ঠিক আছে? দ্য ফ্লাইট ওয়াজ হেডেড টু ABC সিটি। দেখুন ABC সিটি আমি দিয়েছি।
বাট লস কন্ট্যাক্ট উইথ ওয়ার ট্রাফিক কন্ট্রোল জাস্ট মিনিট আফটার টেক অফ। ঠিক আছে, তাহলে আমার প্রথম যে পার্টটা থাকলো সেখানে আমি কি করলাম না, অলরেডি বলে দিলাম যে 242 জন প্যাসেঞ্জারকে দিয়ে যাচ্ছিল, প্লেনটা ক্র্যাশ করে। ঠিক আছে, এবং কোন কোন সিটির দিকে যাচ্ছিল সেই ইনফরমেশনটা কিন্তু অলরেডি আমরা দিয়ে দিলাম। অলরেডি হেডিং আমি লিখে দিচ্ছি যে 242 জন যাত্রী মারা গেছে। তাহলে এরপরে স্ট্যান্ডার্ড যেটা থাকছে, পার্টটা থাকছে, সেখানে সেটা আমরা উল্লেখ করতেও পারি আবার নাও করতে পারি। ঠিক আছে, তাহলে আমার প্রথম পার্টে থাকলো জাস্ট একটা বর্ণনা থাকলো যে এই প্লেনটা এভাবে ক্র্যাশ করেছে। ঠিক আছে, কোথায় যাচ্ছিল, কিভাবে যোগাযোগটা হারালো, সেটা আমরা লিখে দিলাম। পরের পার্টে চলে যাচ্ছি। এর পরের যে পার্টটা থাকবে সেখানে কিন্তু আমাদের বেশ কিছু জিনিস উল্লেখ করতে হবে যে ঘটনাটা হলো কী করে। আচ্ছা, আই উইটনেস থাকা, প্রত্যক্ষদর্শীরা কী দেখলো, এবং এই পার্টি আমাদের থাকবে রেস্কিউ টিম কীভাবে ছুটে এলো, নিয়ারেস্ট হসপিটালে কাদের কাদের নিয়ে যাওয়া হলো। এই পার্টগুলো কিন্তু আমরা এই সেকেন্ড পার্টটাতে দেখে নেব। তাহলে দেখুন কি লেখা হচ্ছে, অ্যাকর্ডিং টু আই উইটনেস দ্য প্লেন অ্যাপিয়ার্ড টু ক্যাচ ফায়ার ইন মিড এয়ার বিফোর ইট ক্র্যাশ ইন্টু অ্যান ওপেন ফিল্ড অ্যাবাউট 15 কিলোমিটার্স ফ্রম দ্য এয়ারপোর্ট। এখানে আপনারা এরকম করে লিখতেই পারেন যে প্লেনটা কী করে ক্র্যাশ করেছে তার যেহেতু বর্ণনা নেই, তাই আপনি নিজের মতো করে একটা লিখতে পারেন। ঠিক আছে, এরপর দেখুন কি হচ্ছে, এমার্জেন্সি টিমস রাশ টু দ্য সাইট, লোকাল পিপল, এমার্জেন্সি টিম সঙ্গে সঙ্গে ছুটে এলো। ঠিক আছে, কিন্তু অফিসিয়াল কনফার্ম করছে কি, দ্যাট অলমোস্ট এভরি ওয়ান বোর্ড লস দেয়ার লিভস, ম্যাক্সিমামটাই কিন্তু মারা গেছে। যারা যারা সারভাইভ করেছিল তাদেরকে নিয়ারেস্ট হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ক্রিটিক্যাল কন্ডিশনে। ঠিক আছে, রেস্কিউ ওয়ার্কার্স অ্যান্ড ফায়ার ফাইটার্স কন্টিনিউ অপারেশন ফর সেভারাল আওয়ার্স টু কন্ট্রোল দ্য ফায়ার অ্যান্ড রিকভার দ্য বডিজ। এটা হবেই, কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে রেস্কিউ টিম সেখানে ছুটে আসবে এবং তারা রেস্কিউ অপারেশন করবে, সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। তো দেখুন এই ধরনেরই কিন্তু প্যাটার্ন হবে প্রত্যেকটা, রেল দুর্ঘটনা হোক বা নৌকাডুবি হোক, রেস্কিউ টিম এসে সেভারাল আওয়ার্স ধরে এটা করলো, বা কোনো একটা ফায়ার মার্কেটে আগুন ধরে গেছে, তাহলে সেই আগুনটাকে নেভানোর জন্য একটা বড় সময় লাগলো। ঠিক আছে, অনেকটা মানে রিপোর্ট রাইটিং আপনারা কয়েকটা যদি প্যাটার্ন প্র্যাকটিস করে রাখেন, রিপোর্ট রাইটিং দেখবেন খুব সহজেই হয়ে যাবে। একই ধরনের বেশ কিছু জিনিস থাকবে, বিশেষ করে যেগুলো সংবাদপত্রের যেগুলো প্রতিবেদন হয়। বেশ, এর পরের পার্টটায় আমরা যাই। এটা হচ্ছে আমাদের থার্ড পার্ট, যেখানটাতে কি আমরা করব না, সেটা নিয়ে কি প্রতিক্রিয়া হয়েছে। অর্থাৎ একটা ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে, প্রধানমন্ত্রী শোক জ্ঞাপন করেছেন, ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন। ঠিক আছে, একটা জায়গাতে এরকম দুর্ঘটনা হওয়ার জন্য শোকের ছায়া নেমে এসছে। তাহলে এই ধরনের লাইনগুলো লিখব, এবং এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু একই রকম হবে। যদি একটা ছোট দুর্ঘটনা হয়, মানে আমি বললাম যে একটা সড়ক দুর্ঘটনা, সেটা তো প্রধানমন্ত্রী সেখানে শোক জ্ঞাপন করবেন না, এলাকাবাসীদের মনের মধ্যে একটা গভীর শোকের ছায়া এসছে, এরকম লিখতে পারি। কিন্তু যেহেতু এটা একটা প্লেন ক্র্যাশ, অনেকটা মানুষের যেখানে প্রাণহানি হয়েছেন এবং একটা ন্যাশনাল লেভেলের একটা খবর, সেখানে প্রাইম মিনিস্টার অ্যান্ড আদার ন্যাশনাল লিডার এক্সপ্রেস ডিপ সরো ওভার দ্য ট্র্যাজেডি অ্যান্ড অফার কন্ডোলেন্স। ঠিক আছে, মানে ক্ষতিপূরণ দিচ্ছেন, কন্ডোলেন্স যেটাকে বলা হয়, কন্ডোলেন্সেস টু দ্য ভিকটিম ফ্যামিলিস। ঠিক আছে, তাহলে তিনি কী করছেন না, ভিকটিমের যে ফ্যামিলি রয়েছে সেখানে ক্ষতিপূরণ জ্ঞাপন করেছেন। ঠিক আছে, তাহলে এই পার্টটা আমরা এভাবে লিখব। তাহলে এইভাবে আমরা কিন্তু একটা রিপোর্ট রাইটিং লিখতে পারি। রিপোর্ট রাইটিং আমরা দেখলাম 3টে পার্ট, যে পার্টটাতে বর্ণনা দিলাম, বর্ণনার পর কী কী ঘটনা ঘটেছে সেটা দিলাম, এবং তারপর কী কী স্টেপ নেওয়া হয়েছে সেটা দিলাম। এরকম রিপোর্ট রাইটিং যাতে আরও আমরা কয়েকটা প্র্যাকটিস করবো, এবং আশা করি আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। মোটামুটি একটা আইডিয়া এলো আজকের ফার্স্ট মকটা থেকে। আশা করি আপনারা নিজেদের মতো করে এবার লিখুন, এবং সেই লেখাটা আমাকে পাঠান কমেন্ট সেকশনে। তাহলে আমার যদি মনে হয় কোনো একটা জায়গা কারেকশন করতে হবে বা কিছু টিপস দেওয়ার থাকে, আমি নিশ্চয়ই দেবো। এরপরে আমরা চলে যাচ্ছি সেকেন্ড যে পার্টটা, সেটা হচ্ছে প্রিসি রাইটিং। ঠিক আছে, প্রিসি রাইটিংটা আমরা দেখি। প্রথমে আমরা পড়বো প্রিসি রাইটিংটা কী বলছে। প্রিসি রাইটিং আমাদেরকে বুঝতে হবে মানেটা, টিচিং ইজ দ্য নোবেলেস্ট অফ প্রফেশন। আমরা জানি যে টিচিং হচ্ছে সবথেকে একটা মহান পেশা, তাই তো? এ টিচার হ্যাজ এ সিক্রেট ডিউটি টু পারফর্ম। এটা একটা পবিত্র কর্তব্য, একটা টিচারের একটা পবিত্র কর্তব্য এটা, তাই তো? ইট ইজ হি অন হুম রেস্ট দ্য রেসপন্সিবিলিটি অফ মোল্ডিং দ্য ক্যারেক্টার অফ ইয়ং চিলড্রেন।
মোল্ডিং মানে হচ্ছে কি না, মাটির তাল যেটা বলে না, মানে ছাঁচে গড়ে দেয়া। তাহলে এটা হচ্ছে তার একটা দায়িত্ব যে ইয়ং চিলড্রেন, মানে যারা একদম মানে নতুন যারা ইয়ং চিলড্রেন, মানে যুবক যারা রয়েছে বা চিলড্রেন যারা রয়েছে, তাদের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটাকে সুগঠিত করার যে দায়িত্ব, সেটা হচ্ছে একজন টিচারের। অ্যাপার্ট ফ্রম ডেভেলপিং দেয়ার ইন্টালেক্ট, তাদের বুদ্ধিদীপ্ততা ডেভেলপ করার সাথে সাথে হি ক্যান ইনক্যালকেট ইন দেম, ইনক্যাল ইনক্যালকেট মানে হচ্ছে তাদের মধ্যে সেই গুণগুলোকে প্রবেশ করানো, ইন দেম কোয়ালিটিস অফ গুড সিটিজেনশিপ, মানে একজন ভালো নাগরিক হওয়া, রিমেনিং নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, টকিং ডিসেন্টলি, মার্জিত হয়ে কথাবার্তা বলা, অ্যান্ড সিটিং প্রপারলি, এবং কিভাবে মানে শালীনতা বজায় রেখে বসা উচিত, বা তার চলন বলন কেমন হবে, মানে তার জীবনের চলার পথ কেমন হবে, সেই পথগুলো দেখানো। দিস ভার্চুস আর নট ইজি টু বি এমবাইডেড, ভার্চু মানে এই সমস্ত গুণাবলীগুলোকে এমবাইডেড করা, মানে তাদের ভেতরের মধ্যে প্রথিত করা কিন্তু মোটেই সহজ কাজ নয়। অনলি হি হু হিমসেলফ লিড এ লাইফ অফ সিম্পলিসিটি, একমাত্র তিনি যদি একটা সাধারণ জীবন, পিওরিটি মানে একটা পিওর সোল যেটাকে বলে, পিওরিটি মানে হচ্ছে মানে বলে না যে একটা সুন্দর মননের মানুষ, অ্যান্ড রিজিড ডিসিপ্লিন, এবং একটা সুন্দর নিয়মানুবর্তিতার মধ্যে একটা জীবন তিনি যখন পালন করেন, ক্যান সাকসেসফুলি কাল্টিভেট দিস হ্যাবিট টু হিজ পিউপিলস, পিউপিল মানে হচ্ছে তার শিষ্য বা তার ছাত্র, তাহলে তখন তিনি তার এই গুণাবলীগুলো তার ছাত্রদের মধ্যে কাল্টিভেট করতে পারেন, মানে তাদের মনের মধ্যে ছড়িয়ে দিতে পারেন বা প্রথিত করতে পারেন। তার মানে একজন ছাত্রদের মধ্যে গুড হ্যাবিট দেওয়ার জন্য একজন শিক্ষকের একটা বড় ভূমিকা রয়েছে, যে তাকে খুব সাধারণ জীবনযাপন করতে হবে, পিওরিটি থাকতে হবে, এবং অত্যন্ত নিয়মানুবর্তিতার মধ্যে তার জীবন হবে, তবেই তো তাকে তারা আইডেল করবে, তাই না? আমরা আমাদের শিক্ষক সমাজকে তো আইডেল সেভাবেই করি। আমরা একজন শিক্ষককে যতই আমাদের স্কুল বা কলেজ জীবন শেষ হয়ে যাক না কেন, সেই শ্রদ্ধাটাই আমাদের মধ্যে থাকে। দেখা হলে আমরা প্রণাম করি তাকে, তিনি যখন আমাদেরকে চিনতে পারেন তখন আমাদের বড্ড আনন্দ হয়। তাহলে একজন টিচার সত্যিই তার নোবেল পেশা, মানে এই পেশার থেকে শ্রেষ্ঠ পেশা বোধহয় কিছুই হয় না। আমরা এই প্রেসিটা থেকে আমরা পড়ে পড়ে বুঝতে পারছি। বিসাইডস এ টিচার অলওয়েজ রিমেন ইয়ং, এবং এটা সত্ত্বেও একজন টিচার কিন্তু সবসময় যুবক থাকেন, ঠিক আছে, তারুণ্যে ভরপুর থাকেন। হি মে গ্রো ওল্ড ইন এজ, তার হয়তো বয়স বাড়তে পারে, বাট নট ইন স্পাইট, কিন্তু তার যে এটা স্পিরিট হবে, মানে তার যে আত্মা, সেটা কিন্তু মানে সবসময় একটা সতেজ, প্রাণবন্ত থাকে। পারপিচুয়াল কন্ট্যাক্ট উইথ বাডিং ইয়থ কিপ হিম হ্যাপি অ্যান্ড চেয়ারফুল, মানে কন্ট্যাক্ট বলতে কি না, এই যে ইয়থ পিপলদের সঙ্গে মানে যুবকদের সঙ্গে তার যে একটা বন্ধন, তার মাধ্যমে কিন্তু সবসময় তিনি খুশি এবং প্রফুল্ল থাকেন। এবং এটা আমরা দেখতে পাই, কারণ আমাদের বিদ্যালয়ে আমরা দেখি যে আমরাও যখন পড়াশোনা করেছি, আমরা যখন ছোট ছিলাম, এই যে স্যাররা আমাদের সঙ্গে খেলছেন, শাসন করছেন, বকছেন, আবার আদর করছেন, ভালোবাসছেন, এটা কত সুন্দর, তাই না? তাহলে একজন শিক্ষকের সত্যিই বয়স বাড়ে না। আহ, একজন নতুন ছাত্রদের তাদের যে ভাবনা, তাদের মনের যে গঠনমূলক যে চিন্তাভাবনা, সেগুলোর সঙ্গে তারা সবসময় থাকেন। তাহলে একজন শিক্ষকের মন সবসময় সতেজতা, প্রাণ প্রাচুর্যে ভরপুর থাকে। There are moments when domestic worries weigh heavily on our mind, এবং অনেক সময় কি হয় যে সবসময় কি একজন শিক্ষকের তো তার অন্যান্য সংসার রয়েছে, তার বিভিন্ন দৈনন্দিন জীবনযাপন রয়েছে, তার গৃহস্থ জীবন আছে, তাহলে সেগুলো অবশ্যই তার মনের মধ্যে রেখাপাত করে। বাট দ্য ডিলাইটফুল কোম্পানি অফ ইনোসেন্ট চিলড্রেন, কিন্তু এই ইনোসেন্ট চিলড্রেন যারা রয়েছে, নিষ্পাপ যে শিশু, তাদের সাথে যে এই যে প্রফুল্লময় যে কোম্পানি, তাদের সঙ্গে যে প্রফুল্লময় যে মেলামেশা, সেটা দ্য ওভারকাম হিজ ট্রান্সিয়েন্ট মুডস টু ডিসঅ্যাপিয়ার, মানে ক্ষণিকের জন্য এগুলো মনের মধ্যে আসে, কিন্তু এই নিষ্পাপ সারল্য মাখায় শিশুদের সঙ্গে তার যে ওঠা বসা, তার যে মেলা বসা, তাতে কিন্তু তিনি এই জিনিসগুলো খুব তাড়াতাড়ি ওভারকাম করে যান, এবং তার মন সবসময় যে এই যে প্রফুল্ল এবং শান্ত থাকে। তার মানে গোটা প্রেসিডা থেকে আমরা যেটা বুঝতে পারছি যে টিচিং প্রফেশনের মতো নোবেল প্রফেশন হয় না, এবং টিচার একজন যিনি থাকেন তিনি প্রাণ প্রাচুর্যে ভরপুর থাকে, এবং তিনি আইডেল,
একজন স্টুডেন্টদের কাছে। তার যে নিয়মানুবর্তিতা, তার যে জীবনযাপন, তার যে জীবনশৈলী, সেটাই অ্যাকচুয়ালি একজন ছাত্রদেরকে তার মনের মধ্যে একটা গভীর প্রভাব ফেলে, তাই তো? তাহলে একজন শিক্ষক একজন ছাত্রকে তার জীবন গঠন করার প্রপার শেপ দেন, এটাই হচ্ছে মূল প্রেসিডের উদ্দেশ্য, মূল বিষয়। তাহলে আমরা প্রথমে পড়ে নেব, বাংলায় আমরা অনুবাদ করে নিলাম, মোটামুটি বুঝে গেলাম। এরপর আমরা এটাকে লিখব। কীভাবে লিখবো? আমরা প্রথমে ওয়ার্ড কাউন্ট করে দেবো। এখানে মোটামুটি ওই 162 বা এরকম আছে, তার মানে আমাকে 40 থেকে 42টা শব্দের মধ্যে লিখতে হবে, ঠিক আছে? এটা আপনারা একটু কাউন্ট করে দেবেন মনে মনে। যেহেতু আমাদের প্রেসি লেখার নিয়ম, আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, আমাকে 1/3 এর মধ্যে লিখতে হবে এবং সেখানে অবশ্যই একটা টাইটেল থাকবে। তাহলে প্রথমে আমরা দেখি যে টাইটেলটা কী আছে। না, টাইটেলটাকে একদম খুব সিম্পল, দ্য নোবেল রোল অফ এ টিচার, ঠিক আছে? একজন টিচারের নোবেল রোল। তাহলে কি লিখেছে দেখি, টিচিং ইজ দ্য নোবেলেস্ট প্রফেশন, একদম প্রথমেই লেখা আছে যে এটা একটা নোবেলেস্ট প্রফেশন। টিচার শেপ চিলড্রেন ক্যারেক্টার অ্যান্ড ইন্টেলেক্ট, টিচিং সিটিজেনশিপ, ক্লিননেস, ডিসেন্সি অ্যান্ড ডিসিপ্লিন, তাই তো? অনলি দোজ লিভিং সিম্পলি অ্যান্ড পিওরলি ক্যান ইনস্টিল দিস হ্যাবিট, ঠিক আছে? ইউথফুল স্টুডেন্ট কোম্পানি কিপ টিচার্স চেয়ারফুল, হেল্পিং ওভারকাম পার্সোনাল ওয়ারিজ, তাই না? তাহলে দেখুন এখানে কি বলা হচ্ছে যে টিচিং হচ্ছে একটা নোবেল প্রফেশন। আচ্ছা, একজন টিচার একটা চিলড্রেনের যে ক্যারেক্টারটাকে শেপ দেয়, তাদেরকে বুদ্ধিদীপ্ত বানায়, সিটিজেনশিপ কী করে ভালো হতে হবে, ক্লিননেস কতটা দরকার, কতটা ডিসেন্স হতে হবে, কতটা ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে, সেটাকে কিন্তু শেখায়। এবং সেই টিচার যিনি সিম্পল এবং একটা পিওর জীবনযাপন করে, তিনি সেই গুণগুলোও কিন্তু একজন ছাত্রর মধ্যে তিনি প্রথিত করতে পারেন। এবং ইউথফুল স্টুডেন্ট কোম্পানি, এবং এই যে ইউথফুল মানে যারা প্রাণ প্রাচুর্য ভরপুর, প্রাণ শক্তিতে ভরপুর, ঠিক আছে, ইউথফুল স্টুডেন্ট যারা থাকে, তারাই কিন্তু একজন টিচারকে চেয়ারফুল বানায়, প্রাণোচ্ছল বানিয়ে তোলে। এবং এই যে পার্সোনাল যে সমস্ত চিন্তা ভাবনা, সেই যে জায়গাগুলো থাকে, সেগুলোকে কিন্তু ওভারকাম করতে সাহায্য করে। তাহলে দেখুন এইভাবে আমরা কিন্তু প্রেসিটার অ্যান্সারটা লিখলাম, ঠিক আছে? এরপর আমরা চলে আসবো ট্রান্সলেশন পার্ট। আচ্ছা, আপনারা অনেকেই আমাকে বলছিলেন যে স্যার পিকে দে সরকার থেকে ট্রান্সলেশনগুলো একটু করিয়ে দেন। তো এটাও একটা পিকে দে সরকারি ট্রান্সলেশন। এটা করতে করতেই কিন্তু আমরা যখন মকগুলো করব, সেখানে আমরা চেষ্টা করব যে ট্রান্সলেশন পার্টটা যেটা পিকে দে সরকারের একটু বড়, একটু খটোমটো আছে, সেগুলোকে করানোর, তাতে আপনাদের একটা ভালো প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে আমরা লাইন বাই লাইন যেরকম ট্রান্সলেশন করি এর আগের ভিডিওতে, এখানেও আমরা সেইভাবেই লাইন বাই লাইন এখানে ট্রান্সলেশন করব। প্রথম লাইনটা কি বলছে, 1883 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের চেষ্টায় ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স নামে একটা সভা অনুষ্ঠিত হয়। দেখুন কি করে লিখছি, ইন 1883, ঠিক আছে? এ কনফারেন্স, একটা কনফারেন্স মানে সভা মানে কনফারেন্স, ঠিক আছে, কল্ড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স, ঠিক আছে, একটা ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স ওয়াজ হেল্ড, এটা আমরা প্যাসিভ ভয়েসে লিখছি, ওয়াজ হেল্ড থ্রু এফোর্টস অফ, ঠিক আছে, ওয়াজ হেল্ড তৈরি হলো, থ্রু কীভাবে, না কার চেষ্টায়, থ্রু দ্য এফোর্টস অফ সুরেন্দ্রনাথ ব্যানার্জি, কার চেষ্টায়, না সুরেন্দ্রনাথ ব্যানার্জির চেষ্টায়। এইভাবে আমরা সেন্টেন্সটাকে সাজালাম। 1983 সালে একটা কনফারেন্স, ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স, যেটা হলো থ্রু কার চেষ্টায়, সুরেন্দ্রনাথ ব্যানার্জির চেষ্টায়। বেশ, এইভাবে আমরা সেন্টেন্সটাকে প্রথমে পড়ব এবং তারপর আমরা এটাকে সাজাবো। পরের লাইনটা দেখি কি বলছে, এই কনফারেন্সে ভারতের বিভিন্ন অংশ থেকে প্রতিনিধিরা সমবেত হয়েছিলেন। তাহলে ডেলিগেটস ফ্রম, মানে প্রতিনিধি বা রিপ্রেজেন্টেটিভ, আমরা এখানে ডেলিগেটস বলছি, এটার শব্দটা সুন্দর, ডেলিগেটস ফ্রম ডিফারেন্ট পার্টস অফ ইন্ডিয়া, বিভিন্ন পার্ট অফ ইন্ডিয়া থেকে অ্যাসেম্বল মানে সমবেত হওয়া, অ্যাসেম্বল অ্যাট দিস কনফারেন্স, ঠিক আছে, এই সভাতে বা এই কনফারেন্সে। বেশ, পরের লাইন কি বলছে, জাতীয় আন্দোলনের জন্য একটা স্থায়ী সংগঠন গড়ে তোলার প্রয়োজনীয়তা এই সভায় গুরুত্ব সহকারে আলোচিত হয়। দ্য নিড টু ফর্ম এ পার্মানেন্ট অর্গানাইজেশন, ঠিক আছে, একটা প্রয়োজনীয়তা একটা স্থায়ী সংগঠন গঠন করার, ফর দ্য ন্যাশনাল মুভমেন্ট, ন্যাশনাল মুভমেন্ট মানে জাতীয় আন্দোলনের জন্য, ওয়াজ সিরিয়াসলি ডিসকাসড, অত্যন্ত গুরুত্ব সহকারে, ওয়াজ সিরিয়াসলি ডিসকাসড অ্যাট দিস কনফারেন্স,
এই কনফারেন্সে বা এই সভায়, ঠিক আছে? The need to form a permanent organization for the national movement was seriously discussed as this conference. পরের লাইনটা কি? এই সময় জনৈক অবসরপ্রাপ্ত আইসিএস কর্মকর্তা কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে একটা খোলা চিঠি প্রকাশ করলেন। অ্যাট দিস টাইম, এই সময়, এ রিটায়ার্ড আইসিএস অফিসার, জনৈক একজন, এই রিটায়ার্ড আইপিএস অবসরপ্রাপ্ত আইসিএস অফিসার পাবলিশড অ্যান ওপেন লেটার, ঠিক আছে, একটা প্রকাশ করলেন, তার মানে পাবলিশড অ্যান ওপেন লেটার, একটা খোলা চিঠি। কাদের উদ্দেশ্যে না উদ্দেশ্য বলছে, তার মানে অ্যাড্রেসড, কাকে অ্যাড্রেস করে বলছে? টু দ্য গ্র্যাজুয়েট অফ ক্যালকাটা ইউনিভার্সিটি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে, ঠিক আছে? বেশ, সেই চিঠিতে তিনি ভারতীয়দের রাজনৈতিক, সামাজিক ও নৈতিক উন্নতির জন্য একটা স্থায়ী সংগঠন গড়ে তোলার আহ্বান জানান। ইন দ্যাট লেটার, সেই চিঠিতে হি অ্যাপিল্ড, আহ্বান করছেন, তাহলে হি অ্যাপিল্ড ফর দ্য ফরমেশন, একটা গড়ে তোলার জন্য, অফ এ পার্মানেন্ট অর্গানাইজেশন, একটা স্থায়ী সংগঠন গড়ে তোলার জন্য। কাদের জন্য? ফর দ্য পলিটিক্যাল, রাজনৈতিক, সোশ্যাল, সামাজিক, নৈতিক, মোরাল, উন্নতির জন্য, মোরাল ডেভেলপমেন্ট আমরা বলতে পারি, কিন্তু এখানে আপলিফমেন্ট কথাটা খুব সুন্দর, তাই এখানে আপলিফমেন্টটা ইউজ করেছি। ইন দিস লেটার হি অ্যাপিল ফর দ্য ফরমেশন অফ এ পার্মানেন্ট অর্গানাইজেশন ফর দ্য পলিটিক্যাল, সোশ্যাল অ্যান্ড মোরাল আপলিফমেন্ট অফ ইন্ডিয়ানস। বেশ, আমরা পরেরটা দেখব। এই ধারণার ভিত্তিতে 1885 খ্রিস্টাব্দের 27শে ডিসেম্বর বোম্বাই শহরে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। বেসড অন দিস আইডিয়া, এই ধারণার ভিত্তিতে, দ্য ফার্স্ট সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন, ওয়াজ হেল্ড, কোথায় হয়েছিল? বোম্বে, অন 27 ডিসেম্বর 1885। প্রথমে আমরা লাইনটা পড়ে নেব, ঠিক আছে, এবং টু দ্য পয়েন্ট আমরা কিন্তু বাংলা অনুবাদ করছি, প্রত্যেকটা লাইনে ধরে ধরে এই ধরনের ভিত্তিতে, বেসড অন দিস আইডিয়া। এখানে কিন্তু আমরা 1885, 27 ডিসেম্বর, ইন মুম্বাই এরকম করে না করে আমরা যখন এটাকে প্যাসিভে লিখছি, দেখুন কত সুন্দর একটা সেন্টেন্সটা দাঁড়াচ্ছে। বেসড অন দিস আইডিয়া দ্য ফার্স্ট সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ হেল্ড ইন বোম্বে অন 27 ডিসেম্বর 1885। বেশ, পরেরটা দেখি। এই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন বিশিষ্ট ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বিশিষ্ট মানে এমিনেন্ট, ঠিক আছে? দ্য সেশন ওয়াজ প্রিসাইডেড মানে সভাপতিত্ব করা, প্রিসাইডেড ওভার বাই দ্য এমিনেন্ট ব্যারিস্টার উমেশচন্দ্র ব্যানার্জি বা উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আমার লেখা আমার মনে হয় সব থেকে ভালো, আমরা ব্যানার্জি না লিখে এটা আমরা বন্দ্যোপাধ্যায় লিখবো, ঠিক আছে? এটা একটু ঠিক করে নেবেন, যেরকম যেরকম টাইটেল থাকবে সেটাই আমরা লিখব। বেশ, পরেরটা কি বলছে? জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স তাতে বিলীন হয়ে যায়। এই যে বিলীন হয়ে যায় কথাটা বলছে, এটা কিন্তু আসলে মিশে যাওয়া, ঠিক আছে, মানে ফেডেড অ্যাওয়ে কিন্তু আমরা বলবো না, এখানে বিলীন হয়ে যাচ্ছে। তাহলে উইথ দ্য এস্টাবলিশমেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স যে সংস্থা ছিল ওয়াজ ডিজলভড ইন্টু ইট। এখানে আমরা বিলীন হয়ে যাচ্ছি বলে ডিজলভ বলছি, মানে তার সাথে মিশে গেল। আপনারা মার্জও বলতে পারেন, কিন্তু ডিজলভ শব্দটা কিন্তু খুব সুন্দর, যে তার সাথে মিশে গেল, ঠিক আছে? তাহলে আমরা ট্রান্সলেশন পার্টটা দেখলাম, ইংলিশ পার্টটা কমপ্লিট করলাম। এবার আমরা গ্রুপ বিতে চলে যাব, যেখানে বাংলা রয়েছে। বাংলা প্রতিবেদনে দেখুন একই রকম ইংরাজি যেরকম প্রতিবেদন করেছি, বাংলা প্রতিবেদনও তাই। এখানে কি বলছে? বর্ধমান আসানসোল লাইনে খানা জংশনে প্রযুক্তির উন্নতি সহ একাধিক রক্ষণাবেক্ষণের কাজ চলছে, তার জন্য ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে, সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে। এই নিয়ে আমাদেরকে একটা প্রতিবেদন লিখতে হবে 200 শব্দের মধ্যে। তাহলে আমরা মনে মনে প্রথমে সাজিয়ে নেব, তার একটা হেডিং থাকবে, হেডিংটা আমরা ভেবে নিলাম। আচ্ছা, এই যে যেটা রয়েছে সেখানে আমরা কী কী পয়েন্ট বলতে পারি সেটা একটু ভেবে নিই, 200 শব্দের মধ্যে আমাকে লিখতে হবে। আচ্ছা, প্রথমত হচ্ছে যে প্রযুক্তিগত কাজ চলছে। প্রযুক্তিগত কাজ চলার জন্য কি হচ্ছে না, বিভিন্ন ট্রেন হয় বন্ধ হয়ে গেছে, নয়তো ট্রেনের রুটগুলো পাল্টে দেওয়া হচ্ছে। তাহলে এই জিনিসটা হচ্ছে, তাতে আমাদের কি হচ্ছে না, সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে। সাধারণ যারা নিত্যযাত্রী, যারা কলেজ পড়ুয়া, স্কুল যাত্রী, তাই তো, তাদের ভোগান্তি হচ্ছে। কী কী ভোগান্তি হতে পারে? অফিস যেতে লেট হচ্ছে, স্কুল যেতে লেট হচ্ছে,
ঠিক আছে? এবং আর কী, কী প্রভাব পড়ছে? ট্রেন না চলার জন্য মানুষের কিন্তু এক প্রকার নরক যন্ত্রণা চলছে। কারণ ট্রেনের মাধ্যমে যে যোগাযোগটা করতে হতো সেটা কিন্তু অন্য মাধ্যমে করতে হচ্ছে। বাসের মধ্যে ভিড় হচ্ছে, বা আলাদা করে গাড়ি করতে হচ্ছে, তার জন্য খরচা হচ্ছে। তাহলে এই পয়েন্টগুলো কিন্তু আসতে পারে। আচ্ছা, এরপর আমাদের কি হতে পারে? না, রেলকে তো তার জন্য জবাবদিহি দিতে হবে। বা নিত্যযাত্রীরা তো কোথাও না কোথাও বিক্ষোভ দেখাবে। কারণ মানুষ তো এটা মুখ বুজে মেনে নেবে না। একদিন না হয় মেনে নিল। তারপর তো মানুষ বিক্ষোভ দেখাবে। তাহলে মানুষ রেল স্টেশনে কোথাও বিক্ষোভ দেখাতে পারে। এই পয়েন্ট আমি বলতে চাইছি, এই পয়েন্টগুলো আমাদের মধ্যে মাথার মধ্যে আনতে হবে। আচ্ছা, তারপর কি হতে পারে? না, রেল কর্তৃপক্ষ তাহলে জবাব দেবে যে হ্যাঁ, আমরা কাজ খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি। আচ্ছা, এখানে আমরা নিউজ পেপার প্রতিবেদনে দেখতে পাই যে কোনো একজন নিত্যযাত্রী ক্ষোভ দেখাচ্ছেন যে আমার অফিস যেতে লেট হচ্ছে, আমার দেরি হচ্ছে বাড়ি পৌঁছাতে। এরকম ক্ষোভ দেখাতেই পারেন। এরকম আমরা কিন্তু কোটেশনও দিতে পারি। আচ্ছা, রেল অফিসাররা কি বলছেন? না, কাজটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। আমরাও নিত্যযাত্রীদের বিষয়টা বুঝছি। তাহলে এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং এবং সেখানে একটা আশা থাকছে যে খুব দ্রুততার সাথে কাজ কিন্তু শেষ হয়ে যাবে। তাহলে এই পয়েন্টগুলো আমি সাজিয়ে নিলাম। এরপর আমি এবার প্রতিবেদনটা লেখা শুরু করব। বোঝা গেল? তাহলে আমার প্রথম প্রতিবেদনের কাজ হচ্ছে কী হলো, কী হয়েছে প্রথমে ছোট করে লিখলাম, কী, কী অসুবিধা হচ্ছে, কী, কী না হতে পারে এটা দেখে নিলাম, এবং তারপর তার জন্য কী, কী সলিউশন করা হচ্ছে, কী, কী আশ্বাস দেওয়া হয়েছে। আদৌ সেই আশ্বাসটা যাত্রীগণ মেনে নিচ্ছেন তো? তাহলে এরকম করে কিন্তু আমরা প্রতিবেদনটা লিখব। ঠিক আছে? তাহলে আমার প্রথম কাজ হচ্ছে একটা হেডিং দেয়া। আমরা টাইটেলটা কী দিতে পারি? খানা জংশনে রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত উন্নয়নের কাজে ট্রেন চলাচলে ব্যাঘাত। আচ্ছা, আবার একটা দিতে পারি রেল চলাচল বিঘ্নিত, হয়রানিতে বিক্ষোভ নিত্যযাত্রীদের। ঠিক আছে? তাহলে এইরকম দুটোর মধ্যে যে কোনো একটা এরকম আমরা একটা টাইটেল লিখে দেবো, যেখানে আমার টাইটেলে পরিষ্কার বুঝে যাব যে কি কি হচ্ছে, এটা কেন হচ্ছে। মোটামুটি একটা আইডিয়া আমার হয়ে গেল। এবার আমরা প্রথম পার্টটায় চলে যাচ্ছি। দেখুন আমরা কি লিখছি? আচ্ছা, একটা ভুল হয়েছে। ওই যে আমরা যখন ইংলিশ রিপোর্টটা লিখেছি না, ওখানে বাই বাই এ স্টাফ রিপোর্টার, ঠিক আছে, এরকম একটা লেখা উচিত ছিল, যেটা আমি ইনক্লুড করতে ভুলে গেছি। ওটা একটু আপনারা লিখে নেবেন অবশ্যই। এখানে দেখুন আমরা কি করছি, নিজস্ব সংবাদদাতা বর্ধমান 17ই ডিসেম্বর, বা যে কোনো একটা ডেট দিতে পারি, বা পরীক্ষার ডেটটা আমরা কিন্তু দিতে পারি 28শে ডিসেম্বর। বেশ, কি লিখছে? বর্ধমান আসানসোল শাখার গুরুত্বপূর্ণ রেল স্টেশন খানা জংশনে বর্তমানে প্রযুক্তিগত উন্নয়ন ও একাধিক রক্ষণাবেক্ষণের কাজ চলছে। রেলের আধুনিকরণ প্রকল্পের আওতায় সিগন্যাল ব্যবস্থা উন্নত করা, লাইনের মেরামতি, ওভারহেড তার সংস্কার এবং প্ল্যাটফর্ম উন্নয়নের কাজ একযোগে শুরু হয়েছে। এর ফলে সাময়িকভাবে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। দেখুন, আমি এখানে যদি লিখি যে খানা জংশন থেকে আমরা জানি যে বর্ধমান, রামপুরহাট এই লাইনগুলো রয়েছে, কিন্তু এগুলো আমরা উল্লেখ করব না। আমরা ক, খ, গ লাইন, প, ফ, ব লাইন, এরকম লাইনটা উল্লেখ করব। আমাকে যতটুকু পয়েন্ট দেবে আমরা ততটুকু পয়েন্ট দেবো। যে পয়েন্টটা আমি নিজে উল্লেখ করতে চাইছি সেগুলো আমরা যেরকম ইংলিশের ক্ষেত্রে এবিসি এমএনও লিখছি, ঠিক তেমনি বাংলার ক্ষেত্রে আমরা ক, খ, গ শাখায় বা প, ফ, ব, ম রেল স্টেশনে বিক্ষোভ দেখাচ্ছেন, এরকম আমরা লিখতে পারি। তাহলে এই যে আধুনিকরণ, রেল লাইন মেরামতি, এগুলো আমরা নিজস্ব ব্যবহার করতেই পারি। হ্যাঁ, এটা দেখুন একটা খুব সুন্দর পয়েন্ট আউট করে দিচ্ছে যে হ্যাঁ, এই কাজগুলো চলছে, একসাথে যেহেতু কাজগুলো চলছে তাই রেল পরিষেবাটা ব্যাহত হচ্ছে। বেশ, পরের লাইনে চলে আসি। এবার এটা হচ্ছে আমার সেকেন্ড পার্ট। রক্ষণাবেক্ষণের কারণে বহু লোকাল এবং এক্সপ্রেস ট্রেন নির্ধারিত সময়ে চলতে পারছে না। কিছু ট্রেন বাতিল করা হয়েছে, আবার অনেক ট্রেনকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। তাহলে এবার কাদের হয়রানি হচ্ছে? এতে প্রতিদিনের যাত্রী বা নিত্যযাত্রী, বিশেষ করে অফিস যাত্রী, ছাত্রছাত্রী, ব্যবসায়ীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। দীর্ঘক্ষণ প্ল্যাটফর্মে অপেক্ষা, হঠাৎ ট্রেন বাতিলের খবর এবং সঠিক তথ্যের অভাবে যাত্রীদের ক্ষোভ বাড়ছে। এক নিত্যযাত্রী বললেন, অফিসে যেতে লেট হচ্ছে, এক প্রকার নরক যন্ত্রণা। তাহলে এখানে আমরা একটা কোটেশন দিয়ে একটা লাইন দিতে পারলাম, যেটা কিন্তু আমাদের রিপোর্টটাকে সমৃদ্ধ করে। ঠিক আছে? তাহলে আমরা এখানে কি কি দেখলাম? রেল বাতিল হচ্ছে, যারা ছাত্রছাত্রী, অফিস যাত্রী, তাদের বিঘ্ন হচ্ছে, মানুষের মনের মধ্যে ক্ষোভ জন্মাচ্ছে। ঠিক আছে? এবং একটা আমরা নিত্যযাত্রীর এখানে বয়ানও নিয়ে নিলাম। পরের লাইনটা দেখব, পরের পার্ট আমরা। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এবার রেল কর্তৃপক্ষকে জবাব দিয়ে দিতে হবে। কি বলছে? না, এই কাজ সম্পন্ন হলে ট্রেন চলাচল আরও নিরাপদ, দ্রুত হবে, ভবিষ্যতে দুর্ঘটনার ঝুঁকি কমানো এবং যাত্রী পরিষেবা উন্নত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। তবে সাধারণ মানুষের দাবি,
কাজ চলাকালীন বিকল্প যাতায়াত ব্যবস্থা ও স্পষ্ট ঘোষণা আরও জোরদার করা হোক। অবশ্যই রেল কর্তৃপক্ষ তো জানিয়ে দিল, কিন্তু তার তো বিকল্প যাতায়াত ব্যবস্থা করতে হবে। সাধারণ মানুষ সেই দাবিটা করছে। আবার কিছু মানুষ এটাকে পজিটিভলি নিচ্ছে যে ঠিক আছে চলো কয়েকদিন আমাদের একটু ভোগান্তি হচ্ছে, কিন্তু তাতে কি হয়েছে, রেলের ব্যবস্থাটা বরং সুন্দর হোক, আরও স্মুথ হোক, সেটাও চাইছেন। তাহলে সাময়িক অসুবিধা সত্ত্বেও উন্নয়নমূলক এই কাজ দ্রুত শেষ হবে, এই আশাতে অপেক্ষা করছেন নিত্যযাত্রীরা। তাহলে নিত্যযাত্রীরা যেমন একটা ক্ষোভও দেখাচ্ছেন, তেমনি আবার ভাবছেন যে ঠিক আছে চলো কয়েকটা দিনের ব্যাপার, আশা করি রেল কর্তৃপক্ষ এটা ঠিকঠাক করে সলিউশন করে দিচ্ছে। তাহলে এটা একটা আমরা একটা কম্প্যাক্ট যদি আমরা একটা রিপোর্ট রাইটিং লিখি, তাহলে আমরা মোটামুটি রিলেভেন্ট পয়েন্টগুলো লিখলাম। বাকি আপনাদের যদি মনে হয় যে প্রতিবেদনটা আরও অন্যভাবে লেখা যাবে, সেটা কিন্তু আপনারা আমাকে কমেন্ট সেকশনে লিখতে পারেন। প্রত্যেকটা রাইটিং আমি বলবো কমেন্ট সেকশনে লিখুন এবং অ্যাড করুন যে কোন জায়গাটা ইমপ্রুভমেন্ট করা যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা বাংলা রিপোর্ট লিখব। পরে আমি একটা বাংলা রিপোর্ট আমরা কিভাবে লিখবো স্টেপ বাই স্টেপ তারও একটা আলোচনা করব, এবং বাকি তো মকগুলো যখনই আমি এক একটা করাবো সেখানে তো আপনারা এটা দেখতেই পাবেন। বেশ, এর পরের পার্টটা চলে যাচ্ছে। এখানে একটা সারাংশ রচনা রয়েছে। কি বলছে দেখি সারাংশটা। একটা বরফের পিছল এবং ঝর্ণার মধ্যে তফাৎ কোথায়? কোথায় তফাৎ? না, বরফের পিছলের মধ্যে নিজের গতি নেই, তাকে বেঁধে টেনে নিয়ে গেলে তবেই সে চলে। কিন্তু ঝর্ণার যে গতি, সে তার নিজের গতি, সেজন্য এই গতিতেই তার সত্তা, তার মুক্তি, তার সৌন্দর্য। এই জন্য গতিপথে সে যত আঘাত পায় ততই তাকে বৈচিত্র্য দান করে। বাধায় তার ক্ষতি নেই, চলায় তার শাস্তি নেই। মানুষের মনে যখন রসের আবেদন না থাকে তখন সবই জড়ভূত। তখন সুখ দুঃখ ভয় ভালোবাসা তাতে কোনো কিছুই কাজ করে না। তখন সেই কাজে পদে পদে বাঁধা। সেই নীরব অস্পষ্টতায় মানুষের অন্তরের নিচতল থেকে বাহিরেও কেবল নীচতার বিস্তার করতে থাকে। তার যত শৃঙ্খলিত, যত অন্যায় বিচার, যত শাস্তি শাসন, যত মানুষের মনে গতিহীন বন্ধনে, বাহিরেও আত্মহত্যার সে বন্যা। তাহলে কি বলছে যে বরফের মতো যদি পিচ্ছিল হয়, তাহলে সে তো আর, বরফ তো একটা কনস্ট্যান্ট থাকে। যখনই বরফকে ঠেলা হয় বা প্রেশার দেওয়া হয় তখনই কিন্তু বরফ চলে, তাই তো? আমরা হিমবাহর ক্ষেত্রে দেখি যে একটা বরফের যদি চাই থাকে একটা জায়গাতে, সেটা কনস্ট্যান্ট থাকলো এবং যখন সে কোনো একটা প্রেশার পেলো, যখন ধাক্কা দেওয়া হলো, তখন সে কিন্তু চললো। কিন্তু ঝর্ণা কি না, ঝর্ণা হচ্ছে সাবলীল, তাই তো? তাহলে আমাদের মনের মধ্যে যেটাকে আমাকে জোর করে করানো হচ্ছে, সেটা কিন্তু জোর না করলেই সেটা গতিহীন থাকছে। কিন্তু আমাদের মন যদি ঝর্ণার মতো প্রাণ প্রাচুর্যে প্রাবল্য হয়, মানে একদম ফুলকো ধারার মতো ঝর্ণা যখন বয়ে চলছে, তাহলে আমাদের মন যদি এরকম ঝর্ণার মতো হয়, তাহলে আমাদের মন কিন্তু গতিযুক্ত মন, তাই তো? তাহলে যখনই আমরা জানি যে অলস মস্তিষ্ক শয়তানের বাসা বলে, তাহলে মানুষের মনের মধ্যে যদি গতি না থাকে, মানুষ যদি গতিহীন হয়ে পড়ে, তাহলে মানুষের মধ্যে বিভিন্ন রকম কুসংস্কার বা যে নীচতা, মানুষের যে নিম্ন মনোবৃত্তিগুলো, সেগুলো অনেক বেশি অ্যাক্টিভ হয়ে ওঠে। তাহলে এটাই হচ্ছে মূল সারাংশের বর্ণনাটা, তাই তো? তাহলে আমরা প্রথমে সারাংশটা পড়ে নিলাম, এবং এখানেও তাই যে আমাকে 1/3 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, একটা আমার একটা টাইটেল থাকতে হবে। তো সেটা আমরা দেখি। আপনারা পড়লেন কি বলছে, গতিময় মননেই জীবনের বিকাশ, তাই তো? এটা হচ্ছে আমার টাইটেল। এবার কি বলছে দেখুন, মানুষ তার মনকে জোর করে গতি প্রদান না করে যদি সাবলীল স্বতঃস্ফূর্তভাবে গতিসম্পন্ন করে, তবে জীবনের প্রকৃত বৈশিষ্ট্য ফুটে ওঠে। আর মন যদি গতিহীন হয়, তাহলে নানা সীমাবদ্ধতা ও কুসংস্কার মানুষের পরিপূর্ণ বিকাশে বাধা প্রদান করে, তাই তো? তাই তো বলছে আমাদের মূল যেটা লেখা, সেখানে আমরা দেখলাম যে বরফের মতো আমাদের গতিহীন হলে হবে না, আমাদের ঝর্ণার মতো আমাদের মনকে স্বতঃস্ফূর্তভাবে বয়ে যেতে হবে, তাই তো? তাহলে স্বতঃস্ফূর্তভাবে গতি থাকলেই মানুষের প্রকৃত বৈশিষ্ট্য ফুটে উঠছে। আর যত গতিহীন হবে, মনের মধ্যে সংকীর্ণতা, কুসংস্কার, সীমাবদ্ধতা এগুলো বাড়বে। ঠিক আছে, তাহলে এটা আমাদের হয়ে গেল সারাংশটা। আমরা আরও সারাংশ আমরা লিখব, আমরা আরও সারাংশ প্র্যাকটিস করব। আর এই সারাংশটা আমাকে কমেন্ট সেকশনেও আপনারা লিখে দেখান যদি আপনাদের মনে হয় যে আরেকটু অন্যভাবে লেখা যাবে। ঠিক আছে, তো সেটা আমার নিজেরও ভালো লাগবে। আচ্ছা, এরপর হচ্ছে বঙ্গানুবাদ। বঙ্গানুবাদ কি বলছে আমরা লাইন বাই লাইন দেখব। বঙ্গানুবাদটা, উই আর দ্য সিটিজেন অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। কি বলছে না, আমরা একটা স্বাধীন দেশের নাগরিক, তাই তো?
তারপর কি, ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য বার্থ রাইট অফ ম্যান, স্বরাজ আমাদের জন্মগত অধিকার, তাই তো? বাট নো নেশন ক্যান অ্যাচিভ ইন্ডিপেন্ডেন্স উইদাউট এফোর্ট। তাহলে এফোর্ট ছাড়া বা প্রচেষ্টা ছাড়া কোনো দেশ কিন্তু স্বাধীনতা অর্জন করতে পারে না। এগেইন দ্য পিপল অফ এ কান্ট্রি মাস্ট বি ডিটারমাইন্ড টু প্রিজার্ভ দ্যাট ইন্ডিপেন্ডেন্স। এবং স্বাধীনতা পেলেই তো শুধু হলো না, এই ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতাটাকে রক্ষা করা, সেটাও কিন্তু একটা একটা দেশের যে যারা নাগরিক তাদের সেই ব্যাপারে কিন্তু ডিটারমাইন্ড বা দৃঢ় প্রতিজ্ঞ থাকা উচিত। ইট ইজ দ্য সিক্রেট ডিউটি অফ এভরি সিটিজেন, এটা একটা প্রত্যেকটা নাগরিকের এটা একটা পবিত্র কর্তব্য, টু প্রিজার্ভ দ্য ইন্ডিপেন্ডেন্স অফ হিজ মাদারল্যান্ড, তার যে মাতৃভূমি, তার যে স্বাধীনতা, সেটাকে সংরক্ষিত করা, সেটাকে রক্ষা করা হচ্ছে প্রত্যেকটা সিটিজেনের একটা পবিত্র কর্তব্য, তাই তো? তাহলে তাই হয়েছে, আমরা একটা স্বাধীন দেশের নাগরিক। স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার, কিন্তু চেষ্টা ছাড়া কোনো জাতি স্বাধীনতা অর্জন করতে পারে না। আবার দেশের জনগণকে স্বাধীনতা ধরে রাখার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হতে হয়। মাতৃভূমির স্বাধীনতা রক্ষা করা প্রত্যেকটি নাগরিকের পবিত্র কর্তব্য। তাহলে আমরা 6টা রাইটিং কিভাবে আমরা লিখব, আমাদের প্রথম যে মক 1 সেটা আমরা দেখলাম অ্যানসারটা। আপনারা প্রথমে যে মকের যে ভিডিওটা আছে সেটা আগে আপনারা প্র্যাকটিস করবেন এবং তারপরে এই উত্তরগুলো দেখবেন এবং নিজের সাথেও একটু মেলাবেন, এবং সেই সঙ্গে সঙ্গে যদি মনে হয় যে সেটা আমার কমেন্ট সেকশনটাতে এই ভিডিওটা লিখবেন, সেটা আপনারা লিখতে পারেন, তাহলে আমারও ভালো লাগবে। এবং আরও কী করে আমার ভিডিওটার যদি আপনারা ইমপ্রুভমেন্ট চান বা আরও যদি কিছু সাজেশন দেন, আরও কোন কোন পার্টগুলোতে আমি ফোকাস দেবো, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানান। তাহলে সেই ধরনের আমি ভিডিও আনার চেষ্টা করব। এবং আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই সাজেশন দেবেন যে কোন জায়গাগুলো আরও আপনারা চাইছেন, সেটা আমার শুনতে সত্যিই ভালো লাগবে। সবাই খুব ভালো করে প্রিপারেশন নেন, এবং এই যে গোটা প্রস্তুতি পর্ব আপনাদের, সেই গোটা প্রস্তুতি পর্বে আমরাও সঙ্গে আছি আপনাদের, আমাদের এই চ্যানেল। আশা করি আপনাদের প্রিপারেশন লেভেলটাকে আমরা খুব ভালো করে এনহ্যান্স করাতে পারবো। খুব ভালো করে প্রিপারেশন নেন, সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।